40 বছর বয়সী একজন পুরুষ যার দুটো বাচ্চা আছে, তার দ্বিতীয় স্ত্রী হিসেবে 22 বছর বয়সী আমি বাসর ঘরে বসে আছি। জীবনটা সত্যিই অদ্ভুত। কি ভেবেছিলাম আর কি হলো। সৎ মায়ের শত অযত্ন অবহেলার পরেও বাবার আদর নিয়ে পড়েছিলাম ওই বাড়িতে। সৎ বোনেদের দেখাশোনা থেকে শুরু করে বাড়ির সব কাজ করার পরেও নিজের লেখাপড়ার প্রতি আগ্রহ এতটুকু কম ছিল না আমার। তবে ছাত্রী হিসেবে খুবই কাঁচা ছিলাম কি না, 2 বার এসএসসি আর 1 বার এইচএসসি ফেল করার পর সৎ মা আমাকে পড়িয়ে টাকা নষ্ট করার ঘোর বিরোধিতা করতেন। কিন্তু বাবা আমাকে বুঝতেন। ছাত্রী খারাপ হওয়ার পরেও লেখাপড়ার প্রতি আমার আগ্রহ দেখে বাবা আমাকে কখনো পড়তে মানা করেননি। অবশ্য আমি ছাত্রী খারাপ ছিলাম না, নাকি পড়ার সুযোগের অভাবে ফেল করতাম, এই প্রশ্নের উত্তর আজও আমার অজানা। না তো স্কুলে ঠিকমতো যেতাম, না কোনো কোচিংয়ে যেতাম বা প্রাইভেট পড়তাম, না বাসায় পড়ার সুযোগ পেতাম। এইচএসসি পাশ করে সবে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এরই মধ্যে বাবার হার্ট অ্যাটাকে ওপারের ডাক চলে এলো। আমাকে নিয়ে বাবার শেষ ইচ্ছে ছিল আমাকে যেন কোনো ভালো পাত্রের হাতে তুলে দেওয়া হয়। ভালো পাত্রের হাতে তুলে দিতেন কি না জানি না, তবে বাবা মারা যাওয়ার পর সৎ মা যে আমাকে যে কোনো পাত্রের হাতেই তুলে দিতেন সেই ব্যাপারে আমি নিশ্চিত। তবে কি না স্বামীর শেষ ইচ্ছা বলে কথা। অনেক খুঁজে মা আমার জন্য ভালো পাত্র আনলেন। পড়াশোনার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মা সে কথায় কর্ণপাত করলেন না। বিয়ে না করার জন্য মায়ের পায়ে পর্যন্ত পড়েছি, কিন্তু কাজ হয়নি। কেনই বা হবে, বাবা গত হয়েছেন। এখন আমার পড়ালেখার খরচ কে চালাবে? আর পড়ালেখা না করলে ঘরে বসিয়ে কেই বা আমাকে খাওয়াবে? কেন খাওয়াবে? সংসারে কোনো কাজে আসে আমি? সব ভেবে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাত্র খুবই ভালো, ভালো চাকরি করে, পয়সাওয়ালা, দেখতেও বেশ। বাবা মা বেঁচে নেই, শুধুমাত্র বয়সটা যা একটু বেশি, আর দুটো বাচ্চা আছে। এ আর এমন কি, সতীনের সংসার তো আর করতে হচ্ছে না। তিনিও গত হয়েছেন, তাই তো ভদ্রলোক আবার বিয়ে করতে চান। এমন সোনার ছেলে আমার সৎ মা হাতছাড়া করলেন না, আমাকে ঝুলিয়ে দিলেন তার গলায়। এইসব ভাবতে ভাবতেই আমার স্বামী রায়হান সাহেব রুমে ঢুকলেন। আমি একটু নড়ে চড়ে বসলাম। তোমার সাথে বিয়ের আগে কথা হয়নি। আমার সম্পর্কে কতটা জেনেছো জানি না, তবে বাকিটা জেনে যাবে আস্তে আস্তে। এখন কি তোমার কিছু জানার আছে? যা জানতে চাও বলো। তোমার নিজের সম্পর্কেও আমাকে বলো। আমার কিছুই জানার নেই, কিছু বলারও নেই। আসলে হুট করে বিয়ে হওয়াতে তোমার সাথে বিয়ের আগে কথা হয়নি। তাছাড়া তোমার মা, মানে আমার শাশুড়ি বললেন বিয়েতে তোমার সম্পূর্ণ মত আছে, তাই ভাবলাম কথা না বললেও চলবে। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? সবই কপাল, মানে ভাগ্য থাকলে ঠেকায় কে? তা অবশ্য ঠিকই বলেছ। তুমি মনে হয় জানো আমার 2 সন্তান আছে। জি, শুনেছি। তাহলে হয়তো এটাও বুঝতে পেরেছো যে তাদের দেখাশোনার জন্যই তোমাকে বিয়ে করা। তার মানে এটা নয় যে তোমাকে আমি কাজের মেয়ে বা বাচ্চাদের কেয়ারটেকার হিসেবে এনেছি। তোমাকে আমি ওদের মা হিসেবেই এনেছি। তুমি আমার স্ত্রী হওয়ার পাশাপাশি ওদের মা হয়েও থাকবে। জি আচ্ছা। রুমের ভেতর 2টি ফুটফুটে মেয়ে দৌড়ে প্রবেশ করলো। একজনের বয়স 7-8 বছর হবে, আর একজনের আনুমানিক 3 বছর হবে। বড় মেয়েটা অনেক জল্পনা কল্পনা নিয়ে দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে, আর ছোট মেয়েটা দৌড়ে এসে আমার কোলে বসলো। তাকে আগেই বলা হয়েছে যে আজ তার মা আসবে, তাই মায়ের সাথে ঘুমানোর লোভে আমার কোলে এসে বসেছে। 22 বছর বয়সী একটা মেয়ে যদি মুহূর্তেই 7-8 বছরের মেয়ের মা হয়ে যায়, তাও আবার নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে, তার পক্ষে এটা মেনে নেওয়া সত্যিই অসম্ভব হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। মেনে নিতে পারছি না আমি বাচ্চা দুটোকে, তাদের বাবাকে, এই সংসারকে, এই বিয়েকে কিছুতেই মানতে পারছি না। তবে এখন আমার মানা বা না মানা কিছুতেই আসবে যাবে না। যা হবার তা তো হয়েছেই, আমাকে যে মানতেই হবে। জোর করে মুখে হাসি ফুটিয়ে বাচ্চাটিকে আদর করছি। রায়ান সাহেব হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারছেন। তিনি বাচ্চাদের অন্য রুমে রেখে আসতে চাইলেন, কিন্তু ওরাও নাছোড়বান্দা, মাকে ছাড়া ঘুমোবে না। অনেক বোঝানোর পরেও যখন ওরা রাজি হলো না, বাধ্য হয়ে আমার কাছে রাখতে হলো। বিবাহিত জীবনের প্রথম রাত, বাসর রাত, রেডিমেড 2টো বাচ্চা নিয়ে ঘুমোতে হচ্ছে। আমার 2 পাশে 2 বাচ্চা, ও পাশে আমার স্বামী ঘুমোচ্ছেন। বাচ্চা দুটো দুপাশ থেকে আমাকে জড়িয়ে ধরে আছে। খুব অস্বস্তি হচ্ছে, রাগে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায় ঘুম আসছে না। তবে বাসর রাতে স্বামীর ভালোবাসা পাইনি, এ নিয়ে মোটেও কষ্ট হচ্ছে না। যেখানে বিয়েটাই মন থেকে মানতে পারিনি, সেখানে স্বামীর ভালোবাসা আশা করার প্রশ্নই আসে না। সকালে উনি ভোরে ঘুম থেকে উঠলেন, আমাকে নামাজের জন্য ডেকে দিলেন।
আমি খুব একটা নামাজ পড়ি না। হুট করে উনি নামাজ পড়তে বলায় না বলতে পারছি না, বাধ্য হয়ে নামাজ পড়লাম। তারপর উনি আমাকে কিচেনে নিয়ে গেলেন। তোমার ঘর, তুমি বুঝে নাও, এখনই তোমাকে কিছু করতে হবে না। আমি নাস্তা বানাচ্ছি, তুমি পাশে থাকো, চা খাবে। আপনি সরে যান, আমি নাস্তা বানাচ্ছি। সে কি, নতুন বউ এখনই কাজ করবে কেন? এসব করার অভ্যাস আছে আমার। কিছুক্ষণ পর বুয়া খালা আসবে, বাসার সব কাজ উনি করে দিয়ে যাবেন। আমি অফিসে থাকবো, তুমি শুধু দুপুরে রান্না করো আর আমার রিনিমিনির খেয়াল রেখো। বুড়োর ঢং দেখে বাঁচি না, এমনভাবে কথা বলছে যেন আমার কত বছরে চেনা। বিয়ের রাতেই 2 বাচ্চার মা বানিয়ে দিল, এখন আদিক্ষেতা করা হচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও উনি আর বাচ্চাদের সাথে বসে নাস্তা করতে হলো। বড় মেয়ে রিনিকে উনি তৈরি করে স্কুলে নিয়ে গেলেন, ওখান থেকে অফিসে যাবেন। ছোট মেয়ে মিনি আমার সাথে বাসায় আছে। বুয়া খালা এসে বাসার বেশিরভাগ কাজ করে দিলেন। আমি রান্না করলাম আর ওনাকে টুকটাক সাহায্য করলাম। এরই মধ্যে মিনি এসে অনেকবার মা মা বলে ওড়না টানলো। তাতে আমার বিশেষ কিছুই আসলো গেল না। আমি বাচ্চা দুটোকে আমার সন্তান হিসেবে মানতেই পারছি না। বুয়া খালা বড্ড বেশি বকবক করে, সেই তখন থেকে শুরু করেছে, থামছেই না। আপনি আইসেন, অহন আমার একটু কাম কমবো। মিনিয়াফা এত দুষ্টামি করে পাগল কইরা দেয়। অহন আপনারে জ্বালাইব, আমারে ছুটি দিব এবার। দেখছেন নি কি চান্দের লাহান ফুটফুটা মাইয়া, এই মাইয়ারে থুইয়া মাডা মইরা গেল। আহারে কপাল। অহন আপনি আইসেন, আপনি ওর মা। আপনি একটু চুপ করবেন? কাজের চেয়ে কথা বেশি বলছেন। চুপচাপ কাজ করুন। আচ্ছা, আমার রাগ কইরেন না। দুপুরবেলা রিনি স্কুলের গাড়ি ওকে নামিয়ে দিয়ে গেল। বাসায় এসেই নতুন মা বলে আমাকে জড়িয়ে ধরেছে। অস্বস্তি হচ্ছে খুব, তবুও কিচ্ছু বললাম না। কী বা বলবো, আমাকে তো ওদের দেখাশোনা করার জন্যই আনা হয়েছে। ভালো না লাগলেও সহ্য করতে হবে। মিনিকে গোসল করাতে নিয়ে গেলাম, তখন রিনিও জেদ ধরে বসলো। নতুন মা, নতুন মা, আমাকেও গোসল করিয়ে দাও না। এতদিন কে করিয়ে দিত? পারুর মা বুবু বুয়া করিয়ে দিত। মাঝে মাঝে আমি একাও করতাম। তাহলে আজও একা করো। অমনি রিনি আমার গলা জড়িয়ে ধরলো। এখন তো তুমি এসেছো, তুমিই করিয়ে দাও না নতুন মা। আমি না আসলে তো একাই গোসল করতে, তাই না? আর আমি যদি কখনো না থাকি তখনও তো একাই করতে হবে। কেন নতুন মা, তুমিও কি মায়ের মতো আমাদের ছেড়ে চলে যাবে? বলেই রিনির চোখ ভিজে গেল। কিন্তু ওর ভেজা চোখ দেখে আমার মন গড়ল না। এক প্রকার বাধ্য হয়েই 2 বোনকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম। যেহেতু বাবার বাড়িতেও সৎ বোনেদের দেখাশোনা আমিই করতাম, তাই রিনি মিনিকে সামলাতে বেগ পেতে হলো না। যদিও মিনি একটু দুষ্টামি করে, কিন্তু ছোট একটা ধমক দিলেই চুপসে যায়। ওদের চোখে আমি আমার জন্য ভালোবাসার চেয়ে বেশি ভয় দেখতে পাই। সারাদিন যখন ওরা আমার সাথে থাকে কেমন চুপসে থাকে। রাতে ওদের বাবা আসলে প্রাণ ভরে দুষ্টুমি করে। তখন মনে হয় জীবন্ত দুটো পুতুল হেসে খেলে বেড়াচ্ছে। সত্যি মেয়ে দুটো একদম ফুটফুটে। কেন যেন আমি ওদের আমার মেয়ে হিসেবে মানতেই পারছি না। রায়হান সাহেব আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও সেভাবে হয়নি। ওনার সাথে আমার নিয়ম করে দিনে 2 বার কথা হয়। সকালে উনি ঘুম থেকে উঠে কিছু লাগবে কি না, আজ আসতে দেরি হবে টাইপের কিছু কথা বলেন। তারপর রিনিকে নিয়ে বেরিয়ে যান। রাতে বাসায় আসার পর রিনি মিনি খেয়েছে কি না, সারাদিনে কোনো সমস্যা হয়েছে কি না, এমন কিছুই কথা বলেন। উনি যে কথা বলতে চান না এমন না, আমি ওনাকে কথা বলার সুযোগ দেই না। সকালে উনি ঘুম থেকে ওঠার পর আমি নিজেকে রান্নাঘরে ব্যস্ত রাখি। উনি তখন মেয়েদের সামলান। আবার রাতে উনি ফেরার পর ওনাকে খাবার খাইয়ে তখনও আমি ঘরের কাজ করি। রিনিকে পড়াই বা ঘুম পাড়াই, এসবই তো আমার প্রধান কাজ এখন। মেয়েদের ঘুম পাড়াতে গিয়ে আমি ওদের সাথে ঘুমিয়ে যাই। উনি অফিসে থাকাকালীন টেলিফোনে ফোন করলে রিনি মিনিকে দিয়ে রিসিভ করাই। হয়তোবা উনি বুঝতে পারেন যে আমি ওনার থেকে দূরত্ব বজায় রাখি, তাই নিজে থেকে কাছে আসার চেষ্টাও করেন না। রিনি মিনির গায়ে আমি কখনো হাত তুলি না, কিন্তু ওদের প্রতি আমার অবহেলাটা ওরা বুঝতে পারে। ইদানিং ওরাও আমার সাথে দূরত্ব বজায় রাখে। ওদের বাবা বাসায় না থাকলে দুষ্টুমি করে না, আমার সাথে তেমন কথাও বলে না। আমার খারাপ লাগে না, আবার ভালোও লাগে না। হয়তোবা ভালো খারাপের অনুভূতিটা চলেই গেছে। নতুন মা চলো না আমরা খেলবো। রিনি তোমরা খেলো, আমার ভালো লাগছে না। তুমি তো কখনোই আমাদের সাথে খেলো না, আজ একটু এসো না নতুন মা। বললাম তো ভালো লাগছে না, তোমরা 2 বোনে খেলো। মা চলো না খেলবো। মিনি উফ, এক কথা কতবার বলবো, সোজা কথা কানে যায় না তোমাদের?
আমার এসব ভালো লাগে না। কত খেলনা পড়ে আছে, যাও খেলো। এত জোরে চিৎকার করে ওদের ধমক দিলাম যে ওরা ভয়ে কেঁপে উঠেছে। দুপুরে খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি, ওদেরও ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ওরা ঘুমায়নি, এখন এসে দুষ্টামি করছে। রিনিমিনি কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে দেখি বিকেল 5টা, হালকা শীত পড়েছে। রিনিমিনিকে শীতের জামা পরাতে হবে, বাচ্চাদের এমনিতেই শীত বেশি। বেডরুম থেকে বেরিয়ে ওদের ডাকতে লাগলাম, কোনো সাড়া শব্দ নেই। গেল কোথায়? বাথরুম, কিচেন, পুরো ফ্ল্যাটে খুঁজলাম, কোথাও নেই। নিশ্চয়ই পাশের বাসার বাচ্চাটার সাথে খেলছে। পাশের বাসায় গিয়ে রিনিমিনি আজ ওদের বাসায় যায়নি। দৌড়ে নিচে নামলাম, দারোয়ান ভাইকে জিজ্ঞেস করলাম। উনি ওদের দেখেননি। যদি ওরা নিচে নামতো উনি নিশ্চয়ই ওদের দেখতেন। তাহলে ওরা গেল কোথায়? টেনশন বাড়ছে আমার। বাসায় এসে ভাবছি কি করব। রায়হান সাহেবের ফোন নাম্বারও নেই আমার কাছে। পাশের বাসার ভাবির কাছে বা দারোয়ান ভাইয়ের কাছে ওনার নাম্বার চাইতে পারছি না। তাহলে ওরা বুঝে যাবে যে আমাদের মধ্যে কোনো ঝামেলা আছে। না হলে স্ত্রীর কাছে স্বামীর ফোন নাম্বার নেই কেন? রিনিমিনির নিষ্পাপ মুখগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। এমন কিছু দুষ্টুমি তো ওরা করেনি যে এত বেশি বকা দিতে হবে। কেন এভাবে বকলাম? আমি না হয় ওদের সন্তান হিসেবে মানতে পারছি না, কিন্তু ওরা তো আমাকে মা মেনে নিয়ে বসে আছে। বেশি কিছু তো চায়নি, একটু মায়ের ভালোবাসা চেয়েছে। মনে পড়লো আমার সৎ মায়ের কথা। তিনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। বাবা ওনাকে বিয়ে করেছিলেন আমার দেখাশোনা করার জন্য, কিন্তু উনি আমাকে কখনোই ভালোবাসতে পারেননি। হয়তো বা আমি ওনার গর্ভের সন্তান নয়, সেই কারণে সারা জীবন আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। সব সময় চেষ্টা করেছি ওনার মন জুগিয়ে চলার, কিন্তু কোনোভাবেই ওনাকে খুশি করতে পারিনি। আমিও কি রিনিমিনির সাথে তাই করছি? হ্যাঁ, আমিও তাই করছি। আমি রিনিমিনির সাথে সৎ মায়ের মতোই আচরণ করছি। তাহলে রিনিমিনির ভবিষ্যৎ কি হবে? ওরাও তো সেই কষ্টই পাবে যা আমি সারা জীবন পেয়েছি। সেই ভালোবাসা থেকে বঞ্চিত হবে যা আমি কখনো পাইনি। ওরা আমাকে কখনো ভালোবাসতে পারবে না। আমার প্রতি ওদের মনোভাব ঠিক তেমনই হবে যেমনটা আমার সৎ মায়ের প্রতি আমার হয়েছে। নিষ্পাপ বাচ্চা দুটো তো কোনো দোষ করেনি। আমার মা আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছেন, সেটা ওনার ভুল। কিন্তু ওনার ভুলের জন্য আমি বাচ্চা দুটোকে কষ্ট দিতে পারি না। এরই মতো রায়হান সাহেব ফোন করলেন। হ্যালো, আমি রায়হান বলছি। আজ যে তুমি ফোনটা ধরলে না, মানে তুমি তো কখনো ফোন ধরো না, তাই আর কি। রিনিমিনি কি খেলছে? চিৎকার করে কেঁদে উঠলাম আমি। কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। উনি এতবার জিজ্ঞেস করছেন, আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। অবস্থা বুঝে উনি বললেন যে কেঁদো না, আমি এক্ষুনি বাসায় আসছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেয়ে দুটোর গায়ে শীতের পোশাক নেই। নিশ্চয়ই ওদের খুব শীত করছে। কোথায় আমার মানিকেরা? একবার শুধু মায়ের কাছে আয়, আর কখনো তোদের বকবো না আমি। সেই দুপুরে খাবার খেয়েছে, এতক্ষণে ওদের খুব খিদেও পেয়েছে হয়তো। কি করছে আমার বাচ্চারা? উনি বাসায় এলেন, আমাকে পানি খাইয়ে শান্ত করলেন। কি হয়েছে? এত কাঁদছো কেন? রিনিমিনি কোথায়? ওদের খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? দুপুরেও তো ওদের সাথে কথা বললাম। ওদের খাইয়ে আমি ঘুমোচ্ছিলাম, তখন দুষ্টুমি করছিল তাই বকা দিয়েছিলাম। পরে ঘুম থেকে উঠে ওদের আর দেখছি না। কোথায় আছে আমার মেয়েরা? ওদের আমার বুকে এনে দিন। আচ্ছা তুমি শান্ত হও, আশেপাশে খুঁজেছো? দারোয়ান ভাই বলল ওরা নিচে যায়নি, পাশের ফ্ল্যাটেও নেই। ছাদে খুঁজেছো? ছাদ তো তালা দেওয়া থাকে। মাঝে মাঝে বাড়িওয়ালা ছাদ খুলে গাছের পরিচর্যা করেন। ছাদে খুঁজে দেখি চলো। ছাদে এসে দেখি আমার মেয়ে দুটো বল কাছে নিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে এক কোণে ঘুমোচ্ছে। দৌড়ে গিয়ে ওদের জড়িয়ে ধরলাম। ওদের ঘুম ভেঙে গেল। এখানে কেন এসেছিস তোরা? জানিস না মা তোদের খুঁজবে? তোদের এতক্ষণ না পেয়ে আমার কি অবস্থা হয়েছে তোরা জানিস? ইস দেখো তো, গা পুরো ঠান্ডা হয়ে গেছে, পেটটাও খিদেয় মিশে গেছে। এখানে কেউ ঘুমায়? আমার এত ভারী কথা ওরা বুঝতে পারছে না। চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদছি আর ওদের বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি। আমার কথা না বুঝলেও আমার এই ভালোবাসাটা ওরা ঠিকই বুঝতে পারছে। দুজনেই আমাকে জড়িয়ে ধরেছে। ওদের বাসায় এনে শীতের পোশাক পরিয়ে নাস্তা করালাম। তারপর রিনিকে পড়তে বসালাম। মিনি বারবার এসে দুষ্টুমি করছে। আজ ওদের চোখে আমাকে নিয়ে কোনো ভয় দেখতে পাচ্ছি না। একটু পরপর এসে আমার গালে চুমু দিচ্ছে। মা মেয়েরা মিলে জোরে জোরে হাসছি। রায়হান সাহেব দরজার আড়াল থেকে দেখছেন।
হয়তো এই দৃশ্যটাই উনি এতদিন দেখতে চেয়েছেন। আজ ওনার চোখে নিশ্চিন্ততার শীতলতা দেখতে পাচ্ছি। আমার চোখে চোখ পড়তেই মুচকি হেসে সরে গেলেন। রিনি মিনিকে ঘুম পাড়িয়ে ওনার কাছে গেলাম। উনি বারান্দায় বসে আছেন। এখন কফি খেতে মন্দ লাগবে না। 2 কাপ কফি বানিয়ে ওনার কাছে গিয়ে বসলাম। তুমি কিভাবে জানলে যে আমার কফি খেতে ইচ্ছে করছে? আপনার ইচ্ছা করছে এটা জানতাম না। আমার ইচ্ছা করছে তাই বানিয়েছি। তাহলে কি দুজনের ইচ্ছার মিল আছে? হয়তো তাই। রিনি মিনিকে এভাবে সারা জীবন আগলে রেখো প্লিজ। যতদিন বেঁচে থাকবো ওদের ভালোবাসার কমতি হতে দেব না। আর আমার ভাগের ভালোবাসাটুকু? কিছু বললাম না। ওনার কাঁধে মাথা রেখে 2 হাত দিয়ে ওনার বাহু জড়িয়ে ধরলাম। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো বন্ধুরা।